সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা, নিহত 17। এরপর জানাবো আমেরিকা সরবরাহকৃত নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল, অভিযোগ হামাসের। এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধ বন্ধ করার পথে আমেরিকা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে, জানাচ্ছে ইরান। এদিকে প্রশান্ত মহাসাগরে অবস্থান নিল চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজ। জানিয়ে দিব পাকিস্তানের সেনানিবাসে হামলা, পাল্টা হামলা, নিহত 18। এবং সর্বশেষ জানাবো কাশ্মীরে ভয়াবহ বন্দুকযুদ্ধ, বেশ কয়েকজন ভারতীয় সেনা হতাহত। গাজার স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 17। নুসরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 17 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। জাতিসংঘ পরিচালিত আবু ওরাইবার্ন স্কুলে গতকালের হামলায় 80 জনের বেশি মানুষ আহত হয়েছে। 8 দিনের মধ্যে এমন স্কুলে ইসরায়েলিদের পঞ্চম হামলা। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, আবু ওরাইবার্ন স্কুলে হাজার হাজার বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এফপি এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের বিমান বাহিনী নুসিরাতের ইউএনআরডব্লিউ এর আবু আরবান স্কুল ভবনের এলাকায় সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের মতে ভবনটি ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। একটি ভিডিওতে দেখা গেছে 3 তলা কমপ্লেক্সটির রেলিং এর ওপরে কাপড় ও বিছানা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং জাতিসংঘের লোগো সম্বলিত একটি দেয়ালও উড়িয়ে দেওয়া হয়েছে। ভেতরের ঘরগুলো গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হেরেবি গাজার আল মাওয়াশি এলাকায় ইসরায়েলি হামলার পক্ষে তার অবস্থান তুলে ধরেছেন। তার কথায় 2 জন হামাস কর্মকর্তাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। শনিবারের ওই হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টি তিনি এড়িয়ে গেছেন। হালেবি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হামলা চালানো হয়েছে। আল মাওয়াশি এলাকায় ইসরায়েলি হামলায় 90 জন সাধারণ মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তারা সবাই ছিল নিরীহ। আমেরিকার সরবরাহকৃত নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল, বলছে হামাস। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার চলমান গণহত্যায় আমেরিকার কাছ থেকে পাওয়া আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির একটি বিবৃতিতে বলেছে, গত 48 ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইহুদিবাদীদের পাশবিক হামলায় হতাহত অন্তত 320 জন ফিলিস্তিনিকে হাসপাতালে আনা হয়েছে। এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় হতাহতদের বেশিরভাগের শরীরে আগুনে পুড়ে গেছে। হামাস আরও বলেছে, এসব অপ্রচলিত ও নিষিদ্ধ অস্ত্রের বেশিরভাগ আমেরিকায় তৈরি। এই অস্ত্রগুলো মানব শরীরের ত্বকে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং হতাহতদের শরীরের টিস্যুগুলো পুড়িয়ে দেয়। এই অস্ত্রের আঘাতে আহত ব্যক্তিরা তীব্র ব্যথায় কষ্ট পান এবং 27 ঘন্টা বা তার কম সময়ের মধ্যে মারা যান। এভাবে গাজার প্রচুর মানুষ শহীদ হয়েছেন বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে দখলদার ইসরায়েল গাজার বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তার তীব্র নিন্দা জানানো হয়। এই অপরাধযজ্ঞের হতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি জোর দাবি জানানো হয়। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র সরবরাহ করার কারণে বিবৃতিতে আমেরিকাকে আইনগত ও নৈতিক উভয় দিক দিয়ে মার্কিন সরকারকে দায়ী করা হয়। গাজা যুদ্ধ বন্ধ করার পথে আমেরিকা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে, বলছে ইরান। গাজা উপত্যকা নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি। তিনি বলেছেন, একমাত্র বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2টি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে বাকিরি কানি রাতেই নিউ ইয়র্কে পৌঁছে এই মন্তব্য করেছেন। আজ এবং আগামীকাল যথাক্রমে বহু মেরুকেন্দ্রিকতা ফিলিস্তিনি বিষয়ে 2টি আলোচনা অনুষ্ঠিত হবে। বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক মেরুকেন্দ্রিক মার্কিন বিশ্ব ব্যবস্থা শুধু যে বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারেনি তাই নয়, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলো চরম অচলাবস্থার মুখে পড়েছে। তিনি এক্ষেত্রে গাজা উপত্যকার উপর চলমান ইসরায়েলি পাশবিকতার কথা তুলে ধরেছেন। আলী বাকিরি কানি বলেন, গাজার চলমান গণহত্যা বন্ধ করার পথে আমেরিকা চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠাকে এই অবস্থার উত্তরণের একমাত্র উপায় বলে বর্ণনা করে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্য হিসেবে ইরান একটি বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে।
দক্ষিণ চীনের যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী। দক্ষিণ চীনের যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী। চীন এবং রাশিয়া দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌমহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাথে যখন এই দুটি দেশের টানাপোড়েন উত্তেজনা চলছে, তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করলো। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র 2024 নামের এই মহড়া গতকাল থেকে গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আরো 2-1 দিন মহড়াটি চলবে। এদিকে ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়া সফর করেছেন এবং সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু অরবানের এই সফরকে ভালোভাবে দেখছে না ইউরোপীয় নেতারা। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে চীন ও রাশিয়া সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া, সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন গণমাধ্যম পলিটিকো বলেছে, হাঙ্গেরিতে অনুষ্ঠিত এই সম্মেলনের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ে প্রধান জোসেফ বোরেল একই সময় পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে অনানুষ্ঠানিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন। এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আমন্ত্রণে অনুষ্ঠিত সম্মেলন বয়কট করা সম্ভব হবে। পলিটিকো বলছে, জার্মানি এবং ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে। বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে 32 সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনের চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক পলিটিকোকে বলেছেন, একই সময় যদি জোসেফ বোরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন, তাহলে হাঙ্গেরিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে। পাকিস্তানের সেনানিবাসে হামলা পাল্টা হামলায় নিহত 18। পাকিস্তানে এক সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনীর 8 সদস্য নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু সেনানিবাস লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানিয়েছে, এই হামলার পর পাল্টা অভিযানে 10 জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ভোররাতে বান্নু সেনানিবাসে 10 জন সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাতে বাধা দেয়। ওই সময় সন্ত্রাসীদের একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সেনানিবাসের দেয়ালে ধাক্কা দিলে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বিস্ফোরণের ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে 8 সৈন্য নিহত হন। নিহত সেনারা হচ্ছেন পাকিস্তান সেনাবাহিনী নায়েব সুবেদার মোহাম্মদ শেহজাদ, এরকম আরও 8 জন এবং অপরপক্ষে 10 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, কাশ্মীরে ভয়াবহ বন্দুকযুদ্ধ, বেশ কয়েকজন ভারতীয় সেনা হতাহত। ভারত শাসিত জম্মু কাশ্মীরে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন সৈন্য গুরুতরভাবে আহত হওয়ার পরে সেনারা আজ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে 4 জন মারা গেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর 1947 সালে ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছে এবং বিতর্কিত উত্তর অঞ্চলটি গত 2 মাসে হামলার শিকার হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর 16 কর্পস জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সন্ধ্যায় ডোডা জেলায় একটি অভিযান শুরু করেছে। কর্পস একটি বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হয়েছে, ব্যাপক গুলি মনে হয়েছে। সেনাবাহিনী হতাহতের আর কোনো বিবরণ দেয়নি এবং মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।